এরা দুটোই গণতন্ত্রের মধ্যে বসবাস করে তারা একটা ধর্মীয় শাসন কায়েম করার মনোবাঞ্ছনা ধারণ করে। তারা মনে মনে এই আকাঙ্ক্ষাটি বাস্তবায়ন করতে চায় এবং এই জন্যই তারা ক্ষমতায় যেতে চায়। এটা হচ্ছে তাদের আইডিওলজিক্যাল অবস্থা। এর বাইরে তাদের কর্মকাণ্ড কেমন হবে সরকারে গেলে সেটা তারা একত্রে সরকার গঠন করলেই বোঝা যাবে। কিন্তু এখনো দেখা যাচ্ছে যে তাদের অভ্যন্তরীণ যে কোন্দল, তাদের যে মত পার্থক্য, উভয় কিন্তু ইসলামিক প্রজাতন্ত্র বা ইসলামিক স্টেট কায়েম করতে চায়, কিন্তু তারপরে তারা একমত হতে পারে না। এটাও আরেকটা প্রমাণ যে ধর্ম দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে গেলে সেটা কখনো গণতান্ত্রিক হতে পারে না, সকল নাগরিকের অধিকার রক্ষা করতে পারে না। কারণ স্বয়ং ধর্মীয় রাজনীতিতে বিশ্বাসী, ধর্মীয় রাজনীতি প্রতিষ্ঠা করতে চায় একই তো ইসলাম, একত্বের ধর্ম। সেই ইসলামকেই যা ভিন্ন ভিন্ন দল রাষ্ট্র ব্যবস্থা নিয়ে আসতে চাওয়ার পরও তারা একমতে পৌঁছাতে পারে না। তারা কিভাবে আপনার সকল নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠা করবে? ইটস নট পসিবল। কিন্তু শেষ মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামায়াতে ইসলামের মধ্যে কিছু টানাপোড়েনের কারণে পিছিয়ে গেছে সমঝোতা চূড়ান্ত হবার দিনক্ষণ। ইসলামী আন্দোলনের শীর্ষ নেতৃত্ব জামায়াতকে ইঙ্গিত করে দাবি করেন জোটের মধ্যে কারো কারো একক সিদ্ধান্ত নেয়ার প্রবণতা তাদের দূরত্ব বাড়াচ্ছে। তবে আসন সমঝোতার দায়িত্বপ্রাপ্ত নেতারা জানান, শেষ মুহূর্তে একাধিক দল যুক্ত হওয়ায় সমন্বিত প্রার্থী তালিকা চূড়ান্তে কিছুটা দেরি হলেও জোটের অভ্যন্তরে নেই কোনো টানাপোড়েন। যারা আগে এসেছে সবাই নিয়ে আমরা একটু আসন সমঝোতা করেছি, প্ল্যানিং করেছি। পরে আবার ইনক্লুড হলে স্বাভাবিকভাবে 300 আসনের পার্লামেন্টে তো আমরা হঠাৎ করে 12 আসন 8 আসন করতে পারবো না। সেখানে সীমিত আসনের মধ্যে যেহেতু দল সংখ্যা বেড়েছে, সেখানে অ্যাডজাস্টমেন্ট করতে গিয়ে আমাদের বারবার কাজ করতে হয়েছে, সেখানে একটু বিলম্ব হতো না। তাহলে অন্যর মধ্যে সন্দেহ সংশয় হওয়াটা স্বাভাবিক। এতে জোট নষ্ট হওয়ার, ভেঙে যাওয়ার একটা পথ খুলে, দরজা খুলে। এর জন্য আমি মনে করি যে কোনো কাজ করবো পরামর্শ ভিত্তিতে করব। যে সিদ্ধান্ত না পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত, একক কোনো সিদ্ধান্ত আমরা না নিই। এদিকে ইসলামী আন্দোলনের নেতারা জানান, সমঝোতায় তাদের নির্দিষ্ট আসন চাহিদা না থাকলেও সম্মানজনক আসন সংখ্যা প্রত্যাশা তাদের। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগিরই সমন্বিতভাবে ঘোষিত হবে আসন ভিত্তিক একক প্রার্থী তালিকা। কতগুলি আসন এরকম নির্ধারিত আমরা কারোর কাছে করিনি, জোটের কাছে প্লেস করিনি। আমাদের যারা নির্বাচনী ফোরাম আছে, অবজারভেশন করছে, জরিপ করছে, তাতে অনেকে মনে করে 120 হলে আমাদের সম্মান হয়, কেউ বলে 130, কেউ বলে 100। এরকম যেটা হয়েছে এটা অসন্তোষ বা দূরত্ব নয়, এটা হলো আমাদের একটু চাওয়া বেশি ছিল, একটু কম পেয়েছি, আর একটু আশা করি। এখন যেহেতু নতুন করে আলোচনা হচ্ছে, এটা কেটে যাবে। জনগণের প্রত্যাশা হচ্ছে এই জন্য একটা জোট হোক, যারা আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেবে। একটি বিশ্বস্ত সূত্র বলছে, 180 থেকে 190টি আসন রেখে বাকিগুলো অন্য দলের প্রার্থীদের ছেড়ে দিতে চায় জামায়াত ইসলামী। শফিক মুন্সি, বিবিসি একটি রিপোর্ট করেছে। রিপোর্টটির শিরোনাম হচ্ছে, বাংলাদেশে কবে কেন আইন অধ্যাদেশ জারি করে দায় মুক্তি দেওয়া হয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ যে কোনো কিছুতে দায় মুক্তি দিয়ে দেওয়াটা একটা অধ্যাদেশ জারি করে কিংবা সংসদের মাধ্যমে পাশ করে, সেটা সাধারণভাবে আইনকে চলতে দেওয়ার একটা বরখেলাপি। যে দেশে যত বেশি এই ধরনের প্রবণতা থাকবে, সেই দেশে তত বেশি আইনহীনতার জন্ম দিবে। এটার মধ্যে কোনো সন্দেহ থাকার কারণ নেই। বাংলাদেশ স্বাধীন হবার পর 1974 সালে শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি থাকাকালীন প্রথমবারের মতো দায় মুক্তি দেওয়া হয় বিতর্কিত রক্ষী বাহিনীকে। আইন শৃঙ্খলা রক্ষায় গঠিত এই আধা সামরিক বাহিনীর জন্য জারি করা সংশোধিত অধ্যাদেশে তাদের সব কাজকে আইনসঙ্গত বলে ঘোষণা করে তৎকালীন সরকার। বিচার চাওয়ার অধিকারটা হলো আমার 1 নম্বর মৌলিক অধিকার। তো আপনি কোনো আইন করে বিচার চাইতে পারবেন না, এটা বললে তো সেটা কখনো সংবিধান সঙ্গত হয় না। যদিও দুর্ভাগ্যজনকভাবে আমাদের এই গত 55 বছরে বেশ কয়েকবার দায় মুক্তি দেওয়া, মানে আপনি বিচার চাইতে পারবেন না, এইগুলি আইন করা হয়েছে। 1975 সালে শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর রাজনৈতিক পট পরিবর্তনে রক্ষী বাহিনী বিলোপ করে সেনাবাহিনীর অন্তর্ভুক্ত করা হয় এবং এ সংক্রান্ত আদেশ রদ করা হয়। আবার এই আদেশের 1 সপ্তাহ আগেই দ্বিতীয়বারের মতো জারি করা হয় ইনডেমনিটি অধ্যাদেশ। এতে বলা হয়, সপরিবারে শেখ মুজিবের হত্যাকারীদের বিচার করা যাবে না।
4 বছর পর 1979 সালে জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকাকালীন সংসদে আইনটি অনুমোদন পায়। 21 বছর পর 1996 সালে আওয়ামী লীগ সরকারের আমলে সংসদে আইনটি বাতিল করা হয়। পরে কার্যকর হয় হত্যাকাণ্ডের সাথে জড়িতদের মধ্যে 6 জনের বিচার ও শাস্তি। কতিপয় ব্যক্তিকে কিংবা কতিপয় গোষ্ঠীকে কিংবা একটা বিশেষ বাহিনীকে কিংবা একটা রাজনৈতিক দলকে রক্ষা করার জন্য এই আইনগুলো করা হয়েছে। অর্থাৎ ওভারঅল দায়মুক্তির বিষয়টা আসে ন্যাশনাল বিল্ড আপের জন্য, যে ন্যাশনাল ইন্টিগ্রিটি, ন্যাশনাল হারমোনি যাতে বজায় থাকে, ইন ফিউচার যাতে এগুলো নিয়ে কোনো ঝামেলা তৈরি না হয়, এই জন্য দায়মুক্তিটার কথাটা আসে। কিন্তু আমাদের দেশে আমরা দেখেছি যে এটা ব্যবহার করা হয়েছে। তৃতীয়বারের মতো বাংলাদেশে এই ঘটনা ঘটে বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের সময় 2003 সালে। আইনশৃঙ্খলার যুক্তিতে পরিচালিত অপারেশন ক্লিন হার্টের সাথে জড়িতদের আইন করে দায় মুক্তি দিয়ে সেনাবাহিনীর নেতৃত্বে ওই অভিযানে 40 জনেরও বেশি মানুষ হেফাজতে মারা যাবার খবর প্রকাশিত হয় গণমাধ্যমে। অধিকাংশ ক্ষেত্রে এসব মৃত্যুর কারণ হিসেবে হৃদরোগে আক্রান্ত হবার বিষয়টি সামনে আনে সরকার এবং সেনাবাহিনী। দায়মুক্তি দেওয়ার আইনটি চ্যালেঞ্জ করে রিট করা হলে 12 বছর পর 2015 সালে একে অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। যদিও বাতিল ঘোষিত দায়মুক্তি আইনটি আইন ও বিচার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এখনও কার্যকর দেখানো হচ্ছে, সংসদেও বিলুপ্ত হয়নি আইনটি। আইনের বই থেকে এটা বিলুপ্ত হবে যদি সংসদ একটা ওই বিলুপ্ত আইন পাশ করে, তো না হলেও আইনটা আইনের বইয়ে থাকবে, কিন্তু এর কোনো প্রয়োগ হবে না, কোনো আদালত এই আইন প্রয়োগ করতে পারবে না। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হবার পর মুক্তিযোদ্ধাদের দায়মুক্তি দিয়ে যে অধ্যাদেশ জারি করা হয়েছিল, জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্তদের ক্ষেত্রেও সেটিকে উদাহরণ হিসেবে আনা হচ্ছে। এই তুলনা কতটা যৌক্তিক? ওইটা ছিল পাকিস্তানিদের বিরুদ্ধে, বিশেষ একটা গোষ্ঠীর বিরুদ্ধে, আর এটা হলো একটা সরকারের বিরুদ্ধে আন্দোলন ছিল, আমাদের উইদিন দ্য কান্ট্রি। সুতরাং এই দুইটার সাথে কখনো তুলনা হয় না। তো এখন আপনি যদি দায় মুক্তির কথা আনেন, দায়মুক্তি কিসের জন্য আপনি দায় দিচ্ছেন? আপনি কি অপরাধ করলেন যে আপনি দায় চান, দায় মুক্তি চান? আপনার অপরাধটা তাহলে বলেন। এখন আপনি যদি বলেন যে আমি পুলিশ মেরে ফেলছি, আমি থানা জ্বালাই দিছি, আমি 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 খুন করেছি, আমি লুট করেছি, আমাকে দায় মুক্তি দেন, এটা তো ন্যায্য না। রাজনীতির বাইরে 2010 সালে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধির জন্য আইন করে সংশ্লিষ্টদের দায় মুক্তি দেওয়া হয়। ফলে দেখা যাচ্ছে শেখ মুজিব, জিয়াউর রহমান, খালেদা জিয়া, শেখ হাসিনা সব আমলেই দেওয়া হয়েছে দায় মুক্তির আইনি ভিত্তি, যা পরবর্তী সময়ে আর কার্যকর থাকেনি। সবশেষ গণ অভ্যুত্থানের পর আবারও আলোচনায় বিষয়টি। বিচার না করে দায় মুক্তি আইন দেওয়াটা আমার মনে হয় যে এখন না, পরে ইতিহাস কিন্তু এটাকে ভালো চোখে দেখবে না। এখন হয়তো আমরা বিপ্লবোত্তর 1-1.5 বছর হয়েছে, আমাদের এটা মননে চেতনায় অনেক বেশি দাগ কেটেছে, কিন্তু 15 বছর পরে তো তখন লোক এটা ভাবা শুরু করবে, এটা কি হলো, তাদের এত লোক মেরে ফেলেছে, হত্যাকাণ্ড হয়েছে, তাদের দায় মুক্তি কেন দেওয়া হলো, এই প্রশ্নগুলি আসবে। এগুলি আমরা দূরদর্শিতার অভাব থেকে আমরা অনেক কিছু করি। গণ অভ্যুত্থানের দায়মুক্তি আইনটি কোন সময় অবধি জারি করা হবে তা এখন পর্যন্ত পরিষ্কার নয়। তবে এবারও আইন করার ক্ষেত্রে অতীতের ঘটনাগুলোই আলোচনায় আসছে। তোমাদের মনে রাখতে হবে উই আর টিচার। এই 4 দিন এই তথ্যগুলো আমাদের শিক্ষার্থীদের মধ্যে জানানো হয়নি। বিটি স্যারের কাছে কল আসছে, বিটি স্যার কেন জানাই নাই, তিনি কেন আমেরিকায় যান, তিনি কেন ঢাকায় যান? এটাতে আমার উত্তর দেওয়ার কোনো অধিকারও নাই, আমি জানি। তোমাদের মনে রাখতে হবে উই আর টিচার, তোমরা স্টুডেন্ট। আমি কাকে বলেছিলাম যে তোমাদের এই আচরণ থেকে মনে হচ্ছে তোমরা ওনার মুখ থেকে তোমাদের বক্তব্য শোনো। আজকে কেন শোনো নি তোমরা? যে 4 তারিখের পত্রের কথা বলছো এটা আমি জানি, 5 তারিখের পত্রের কথা বলছো আমি জানি, উত্তর পেলাম। কালকে তোমরা কনসার্ন হয়েছো, আমাকে চিঠিটা দিয়েছো, আমি এটা বাসায় আজকে পড়েছি।
আমি একটু বলবো খালি ফেসটা দেখবে এটা নেওয়ার কথা না। আমি যদি বলি ওই চিঠিটা আমি পড়েছি, আমার অফিসিয়াল দায়িত্ব হবে এটা আমি পড়েছি, কাজে আমি কোনো কথা বলতে পারবো না। এটা নির্বাচন কমিশন থেকে একটা পত্র দেওয়ার পরে আমি যদি বলি যে প্রভিসি হিসাবে পত্রটা আমি পড়েছি, তাহলে ওই পত্রের কোনো সংস্করণ আসার আগ পর্যন্ত আমার কথা বলা উচিত না স্যার। খালি শ্যাম শ্যাম বললা, হ্যাঁ হ্যাঁ বললা, তোমরা পার পেতে পারো, আমার পার পাওয়ার রাস্তা না। কালকে আমি বলেছি ইফ ইউ ট্রাই টু কিল মি, এটা কিন্তু সম্ভব হবে না। তোমরা ফোর্স করবে বিপদগ্রস্ত হইতে, এটা সম্ভব হবে না। আমি তোমাদের সাথে কাজ করছি, তোমাদের সাথে এটাকে অনারেবলি দেখতে হবে, সবার পক্ষ থেকে এটা অনারেবলি দেখতে হবে। স্যার দুঃখ প্রকাশ করছি। আপনি গতকাল অনেক কষ্ট করেছিলেন, অসুস্থ ছিলেন, তারপরও আসছেন। এখন যে প্রশ্নগুলো আসছে তোমরা মেসেজটা পেয়েছো, এটা আমাদের ওই পত্রের যে শর্তগুলো সেখান থেকে অবমুক্ত হলে বাকি যে কনসার্নের বিষয়গুলো এগুলো নিয়ে তোমাদের ওয়ারিড হওয়ার কারণ নেই, এগুলো অলরেডি আমরা সেটেল করে রেখেছি। ওকে স্যার, আমরা এটাই চাচ্ছিলাম যে প্রস্তুতি আমাদের আছে। আপনারা আমাদের সুরক্ষাটা নিশ্চিত করবেন, কারণ আমরা তো স্যার আমি লজিক্যালি আমরা বলতেছি যে এটা তো আমাদের সুরক্ষার ব্যাপার, আমাদের বুঝে নেওয়া দরকার আছে। এই জন্য আপনারা যদি এটা দেখেন যেটা লজিক্যাল, আপনার শিক্ষার্থীদের সুরক্ষা যেটাতে নিশ্চিত হবে, এইটা যদি আপনারা আমাদের সাথে থেকে কমফোর্টেবলি নেন, আমাদের কোনো সমস্যা নাই স্যার। ওকে স্যার, ইনশাআল্লাহ। আর স্যার এটা আপনি মনে কষ্ট নেবেন না। আর না না কষ্ট না, তোমাদের সামনে আমরা দাঁড়ালে আমরা তো পড়াশোনা দিতে হবে, এটা প্রশাসন নিশ্চিত কালকে আমি যখন বলছি যে না এই কথাটা তোমরা ওনার কাছ থেকে শুনবে এবং আমরা স্ক্রিনে শুনবো, কেন বলছিলাম জানো? স্ক্রিনে শুনলে উনি তোমাদের দেখবে, তোমরা ওনার কথাটা শুনে বুঝতে পারবে। আজকে যখন মিডিয়া আসছে, এই মিডিয়ার সামনে বিশ্ববিদ্যালয় পরিবারে একটা সেনসিটিভ ইস্যু নিয়ে কথা হচ্ছে, সেখানে তোমাদের অবান্তর কথাগুলা বা শব্দগুলা কেন উচ্চারিত হবে? কালকে আমি বলেছি এই বিশ্ববিদ্যালয় শুরু থেকে আমি আসি, কোনোদিন আমি কল্পনা করি নাই যে আমার সামনে বসে শিক্ষার্থীদের এই ধরনের ভূমিকা আমি দেখি। এটা আমার চাওয়া পাওয়া। স্যার আমরা আয়োজন করবেন, আমি করতে হবে। আমরা সাইন করব না স্যার। আমরা অফিশিয়ালি আমরা আমরা দুইটা জিনিস এনশিওর করব স্যার। নাম্বার 1, আমরা সকল প্যানেলের প্রয়োজনে প্রতিনিধি অথবা সবাই মিলে বসে, প্রার্থীরা প্রয়োজনে সবাই মিলে বসে আপনাদের সামনে মৌখিকভাবে কমিটমেন্ট করব যে স্যার আমরা সর্বাত্মক সহযোগিতা করার জন্য আগে তো প্রস্তুত ছিলাম। এমন না যে আমরা এখন পর্যন্ত স্যার অন্য ক্যাম্পাসের মধ্যে কোনো ধরনের অসহযোগিতা আপনারা পেয়েছেন, পান নাই তো স্যার। যা কিছু হয়েছে সময় নিয়ে হেরফের, আমাদের অধিকার হারানো আমাদের আশঙ্কার কারণে। এর বাইরে নির্বাচন আয়োজনের কোথাও কোনো প্রার্থীর পক্ষ থেকে আমরা ওইভাবে অসহযোগিতা করিনি, আগামীটাও ইনশাল্লাহ করবো না, অল্প সময় আছে, এটা কিছুই হবে না ইনশাল্লাহ স্যার। কিন্তু আমরা মৌখিকভাবে আপনাদেরকে এনশিওর করব নির্বাচন কমিশনের সাথে কথা বলে এটা কিভাবে সেটেল করা যায়। আই থিঙ্ক এটা আমাদের থেকে আপনারা ভালো জানেন স্যার, এবং আমাদের কোঅপারেশন নিশ্চিত করার জন্য আপনারা আমাদের কাছ থেকে কমিটমেন্ট নেন। মৌখিকভাবে আমরা সব ধরনের কমিটমেন্ট দিব ইনশাল্লাহ স্যার। তাহলে বলো যে আমি যেহেতু নির্বাচন কমিশনের সাথে কথা বলি, ভাইস চ্যান্সেলর আমাকে এই তথ্যটা দিয়েছেন জানানোর, তোমরা যেটা বলছো এখন তো আমার জানানো ছাড়া উপায় নাই। আপনি জানাবেন, একটা অঙ্গীকার নামায় স্বাক্ষর করতে 2-3 জন করে স্বাক্ষর করতে, এটা করলে ওনাদের কথা মতো যে আমরা কাজ করছি এটা প্রমাণ হবে। বুঝতে পারছো? ওনারা যদি শুধুমাত্র, আমি আবারও বলছি যে ওনারা যে পত্রটা দিয়েছেন সেখান থেকে যদি আমাদের ইলেকশনটা অবমুক্ত হয়, তাহলে যাবতীয় ব্যবস্থাপনা করব এই অঙ্গীকার করছি আমি ইনশাআল্লাহ। আমি একটু বলি স্যার, আমাদের এখান থেকে যে ইয়েটা যাবে বার্তাটা আপনারা প্রধান নির্বাচন কমিশনারকে দিবেন, আমরা এটা থেকেও সাইন করতেছি না। আমরা এটা করতে পারি যে সকল প্যানেলের সকল প্রার্থীরা মিলে আমরা হচ্ছে ফুল মানে এই যে নির্বাচনটা এটাতে হচ্ছে যত রকম ভাবে সহযোগিতা করা যায় আমরা সেটা করব।